স্বাধীনতা পদক বিজয়ী কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। তার কলমে লেখা হয়েছে অনেক কালজয়ী বাংলা গান। ওই সময় আপনার শৈশব, আপনার কৈশোর, বাড়িতে আপনার মা, আপনার বাবা, বড় ভাই, এই মুক্তিযুদ্ধে আমার ছোট ভাই আসাদুজ্জামান শহীদ হল। এক শিল্পকর্মের সাথে যুক্ত আরেক শিল্পকর্ম তৈরি হয়ে যায়। হ্যাঁ, রেডিওতেও গাওয়া হচ্ছে, রাজশাহী রেডিওতে। মানে যে এখানে হোক বা না হোক, এই স্কুলটা টোটাল পরিবেশটা আপনার কল্পনার স্কুলটার মতো একদম ক্লাসে ক্লাসে বলতেন কেউ এত ভালো কবিতা লিখে। আব্বা তো একসময় ছেড়েই দিয়েছিলেন যে এই ছেলেকে দিয়ে আর কিছু হবে না। মোহাম্মদ রফিকুজ্জামানের সাথে কথা বলেছেন আলোচিত চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন। গীতিকবি যাপিত জীবন, দর্শন, না বলা কথা ও কালজয়ী গানের নেপথ্যের গল্প উঠে এসেছে লেটস টক উইথ দীপঙ্কর দীপনের এবারের পর্বে। আমার একটু আপনার স্কুল জীবনটা আসি স্যার। ওই সময় আপনার শৈশব, আপনার কৈশোর, বাড়িতে আপনার মা, আপনার বাবা, বড় ভাই, ওই সময়টা যদি একটু বলতেন স্যার। আমার বাবা জনাব মরহুম শাহাদাত আলী, তিনি লিখতেন। তার লেখা ছাপা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তার খাতা আমি পেয়েছিলাম, কবিতার খাতা। তো সেই যে বিষয়টা, এটা আমার মনের মধ্যে একটা প্রচণ্ড দাগ কাটে। কিরকম করে একটা জীবনকে লেখা যায়, কেরানি এই মোর পরিচয় আর কিছু নয়, তবু এর ভাগ্য বলে মানি, এই 3 অক্ষরে মোর জীবনের ইতিহাস লেখা, টিনে টিনে লাল রক্তের স্বাক্ষরে। তবু মনে হয়েছিল যে একটা মানুষের জীবনকে কি চমৎকারভাবে বর্ণনা করেছে। আমার মা, তিনি অত বিদুষী মহিলা ছিলেন না, কিন্তু যে জ্ঞান তার মধ্যে ছিল মানুষকে মানুষ করবার, মানুষ হবার, আমি এরকম মহিলা আমার জীবনে খুব কম দেখেছি। আমার ভাইয়েরা, বড় ভাই ডক্টর মোহাম্মদ তো আছেনই। আমার ইমিডিয়েট ছোট যে ভাই, সে খুব ভালো খেলোয়াড় ছিল, মোহাম্মদ শফিকুজ্জামান, বেঁচে আছে এখন। স্যার, আপনার প্রাইমারি স্কুলটা কোথায়? যশোরেই? আমার প্রাইমারি স্কুল নাই। তাহলে স্যার আমাকে একবারে যশোর জেলা স্কুলের ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া হয়। অনেক সময় অনেক কিছু ঘটে না। এই যে মুক্তিযুদ্ধে আমার ছোট ভাই আসাদুজ্জামান শহীদ হল, সেটা আমার একটা ধাক্কা। এবং তা নিয়ে মায়ের যে বোধ, এটা নিয়েই তো লিখেছিলাম। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সের নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। স্কুলে পড়ি তো দিনে দিনে সবার সঙ্গে পরিচয় হলো। আমি একবারে ক্লাস 3-তে ভর্তি হয়েছি। ওই যে মাঝে মধ্যে কথা বলতে গিয়ে কেমন জানি কথায় কথায় মিল চলে আসতো একটা। তো এটা আবার আমার বন্ধুরা অনেকে ভিংচি কাটতো, পাল্টা লাইন বলতো, পাল্টা বলার চেষ্টা করতো। তো এগুলো হয় না নিজের মধ্যে, এগুলোর একটা অনুরণন হয় না? তো সেই অনুরণনটাও আমাকে বোধহয় এদিকে এগিয়ে দিতে সাহায্য করেছে। আমি স্কুলে পড়া অবস্থাতেই লেখালেখি যা করেছি, তার মধ্যে একটা লেখা ছাপা হয়েছিল ঢাকায় এক পত্রিকায়, বাচ্চাদের পত্রিকায়। চুরি করা মহাপাপ পড়িয়াছি বারবার, ভুল হলে পাঠশালে ছিল না কোন স্তর, বৃদ্ধ সে পণ্ডিত লোক বড় মজবুত, পিটুনির চোটে তার পালাতো দেশের ভূত। এইটা যখন ছাপা হলো এবং স্কুলে আসলো, তো পণ্ডিত স্যার আমাদের ছিলেন ছোটখাটো, কাঞ্জিলাল বাবু। ওনার খুব মজার ব্যাপার ছিল, ওনার একটা বেত থাকতো হাতে, সেটা আবার লুকানো থাকতো এখানে, জি এই ধরে এই থাকতো। ওটা এতই ঝোলা ছিল যে এরকম ভাবেই বেতটা বের করে আনতে পারতেন। এবং ওনার মারার ভঙ্গিও ছিল অদ্ভুত, এই টুক 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 মারতে মারতে। তুই আমার নিয়ে লিখেছিস? স্যার আপনি কি বৃদ্ধ? এইটা স্যার আমার কল্পনায় এসছে, একজন মানুষ যে কোনো একজন কারো, আপনি তো বৃদ্ধ না। খুব মজা। ওই স্যারও কিন্তু তখন থেকে ওই সব সময়, কই আমার কবি কই, ক্লাসে এসেই নতুন কি লিখেছিস শোনা, তো যা নতুন লিখতাম শোনাতাম। এটা মজার ব্যাপার ছিল। তাহলে শুরু স্যার পদ্য দিয়ে আপনার লেখালেখি? হ্যাঁ, লেখালেখি শুরু পদ্য দিয়েই। এরকম সময় এমন একজন মানুষের সংস্পর্শে হঠাৎ করে এলাম,
এবং তার ব্যক্তিত্বে, তার ক্রিয়াকর্মে, তার কার্যকলাপে আমি এমন মুগ্ধ হয়ে গেলাম যে আমি তার তল্পি ভাবুক হয়ে গেলাম। মানে আমি তার কথা বুঝতে পারছি, এস এম সুলতান সাহেব। তার সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? স্কুলের শেষ দিকের ব্যাপার আর কি। উনি ওখানে ছবি আঁকা শেখাতেন একটা বাসায়। তো এই প্রথম আমি একটা মানুষকে শুনলাম। আমি কচুর পাতা এঁকেছি, অনেকগুলো কচুর বন রেখেছি পাতা, তো রং দেই, আমি সবুজ রং পাচ্ছি না। উনি বলেন যে রং ইচ্ছা সেই রং দিই, কচুর পাতা সবুজই হবে তার কোনো মানে আছে? অনেক ফোটা ফোটা কচুর পাতা দেখিস না লাল? তো যে রং ইচ্ছা সেই রং দিই, রং নিয়ে খেলা করবি, এটাই হলো ছবি আঁকা। এবং তিনি অনেক অনেক মজার মজার জিনিস করেছেন আমাদের সামনে। যেমন স্যার? যেমন একদিন হঠাৎ এসে বললেন আজ ছবি আঁকবো না, আজকে নাচবো। নাচবেন? উনি তো এক কাপড় পরতেন। জি। উনি কিন্তু এক কাপড়ই ঘুরিয়ে শাড়ির ইয়ের মতো করে এক কাপড় পরতেন কিন্তু। তো সেই কাপড় পরে উনি আমাকে বললেন ঘুঙুর আন, আমাদেরকে বললেন। তো আমরা ছুটলাম, ঘুঙুর আনলাম, আর বললেন চুন নিয়ে আয়, চুন। ওই যে হোয়াইট ওয়াশ করে যে চুন দিয়ে, ওই চুন, এক টিন চুন আনা হলো। তো উনি সেই চুন নিয়ে দিয়ে ঘরটাকে লেপে বেরিয়ে এলেন, একটা আঙুলের দাগও নাই। এত চমৎকার করে, আমরা সবাই বাইরে দাঁড়ানো, দরজায় জানালায়, অনেক জানালা ছিল, সেইখানে উনি কোমর আঁচল গুজে ও ঘুঙুর পায়ে নাচতে শুরু করলেন। উনি নেচে নেচে নেচে, আমরা দেখছি উনি পাগলের মতো নাচছেন। কোন গানের সাথে বা কোন মিউজিকের সাথে? একটা মিউজিক উনি নিজে হয়তো মনে করেছেন। উনি গাইতেন বা কিছু বলতেন? উনি গাইতেন না, উনি খুব ভালো বাঁশি বাজাতেন। আচ্ছা। হ্যাঁ, খুবই ভালো বাঁশি বাজাতেন এবং বাঁশি বানাতেনও নিজের হাতে। জি। নিজের বাঁশি। তো এই করতে 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 উনি যখন বেরিয়ে এলেন, তখন আমাদের এক একজনকে ডেকে একটু দূরত্বে নিয়ে, দেখ তো কি দেখতে পাস। ওমা দেখি উনি পায়ে পায়ে চমৎকার একটা ল্যান্ডস্কেপ এঁকেছে, ওই চুনের উপরে পায়ের দাগে দাগে। কি বলেন স্যার? দুর্দান্ত ল্যান্ডস্কেপ। এটা মানে বিস্ময়কর স্যার। বিস্ময়কর, মানে কি, অতুলনীয় মানুষ। মানে এক শিল্পকর্মের সাথে যুক্ত হয়ে আরেক শিল্পকর্ম তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এই মানুষটির এই নানাবিধ কারণে এই মানুষটির সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। এবং আমি তাকে, চাঁচড়া ছিল যশোর আমাদের বাড়ি থেকে মাইল 2 দূরে, তাই আমি ভোরে উঠে ওখানে চলে যেয়ে ওনার ঘুম ভাঙাতাম। সেই চাঁচড়ার রাজবাড়ির বিশাল বিশাল ওয়াল টু ওয়াল যে ছবি উনি এঁকেছিলেন, পৃথিবীর কোনো ভদ্রদেশ হলে সব রেখে দিত। সেটা রেখে দিত। পৃথিবীর অনেক বড় শিল্পকর্ম স্যার দেয়ালেই আঁকা হয়েছে। ইপিআর ক্যাম্প করার জন্য ওই বাড়ি ডিমোলিস্ট করে দিল। এইভাবে এই লোকটির সঙ্গে আমার সম্পর্ক। এবং এই লোকটির জীবন দর্শন এক এক সময়ে, যখন তিনি বাংলাদেশে পুরোপুরি বাস করা আরম্ভ করলেন, তখন তার জীবন দর্শনে কিন্তু একটা বিশাল পরিবর্তন এলো। তার মানুষেরা তখন আর কেউ লিখলিখে হাত দিশান না। কৃষক যদি শক্তিশালী না হয়, তাহলে সে মাটির সঙ্গে লড়বে কি করে? এই শক্তিকে উনি শুধুমাত্র দৈহিক শক্তি বলে বোঝাতেন না, উনি কৃষক সচ্ছল হলে দেশ সচ্ছল হবে। আপনি স্যার ওনার সম্পর্কে প্রেক্ষিতে এক সময় চারুকলায় ভর্তি হতে চেয়েছেন? হ্যাঁ, ছবি আঁকায় ভর্তি হতে চলে গিয়েছিলাম। ছবি এঁকে জয়নুল আবেদিন স্যারকে দেখিয়েছিলেন? না, জয়নুল আবেদিন স্যারকে আমি দেখাইনি, উনি ওখানে এক্সটার্নাল হিসাবে গিয়েছিলেন। আচ্ছা। তো উনি আমার স্কেচ দেখে খুব অবাক। আমি এটা ক্লাস 10-এ উঠে চলে গিয়েছিলাম পালিয়ে, ম্যাট্রিক পাস করিনি তখন। উনি তখন ওই ছবি আমার দেখে দেখে দেখতে দেখতে বলেন, রে তোর স্কেচ তো অসম্ভব সুন্দর। আমার ওটা তো এখন কলেজ হয়ে গেছে, এখন তোর স্কুল নেই, তুই ম্যাট্রিক পাস করে চলে আয়। তো ম্যাট্রিক পাস করার জন্য আবার ওখান থেকে ফিরে আসলাম, এসে ভর্তি। সেটি আপনার প্রথম দেখা স্যার জয়নুল আবেদিন স্যারের সাথে? জয়নুল আবেদিন স্যারের সঙ্গে সেই আমার প্রথম দেখা। স্যারের সম্পর্কে কিছু বলুন না স্যার, আপনার দেখা, আপনার চোখে। স্যারের তো বিষয়টা হচ্ছে, স্যারের হৃদয় ভরা বাংলা। কি সুন্দর শব্দ স্যার, হৃদয় ভরা বাংলা। একদম, তার হৃদয় ভরা বাংলা। তার সেই কাঠের গাড়ি ঠেলে নিয়ে যাওয়া মানুষ, তার সেই বেঁধে বেঁধে চলা, যত ছবি
তার জীবনে আছে। সব ছবির মধ্যে একটা আস্ত বাংলাদেশ আছে ওনার হৃদয়ের মধ্যে ছিল। আসলে আমরা তো কিছুই বাঁচিয়ে রাখতে পারিনি, ওনার সব শিল্প কর্ম ধরে রাখতে পারিনি, কামরুল হাসান সাহেবের ধরে রাখতে পারিনি, এস এম সুলতানের যে কত নষ্ট হয়েছে তার তো কোনো লেখাজোখা নাই। ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তো পরীক্ষাতে তো একটা সাধারণ সেকেন্ড ক্লাস পেলাম, সেকেন্ড ডিভিশন পেলাম, কিন্তু বাংলায় লেটার পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করেছেন স্যার, আমাদের সমস্ত কিংবদন্তিদের মধ্যেই জীবনের কোনো না কোনো পর্যায়ে একটা পালানো আছে। হ্যাঁ, যেটা রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, বা আজকে স্যার আপনার মুখে শুনলাম সে আপনিও পালিয়েছিলেন একটা কাজে। আমি যে কতবার বাড়ি থেকে পালিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নাই। আর মাঝে মধ্যে আমি শুয়ে পড়ার পরে বাবা এসে ঘরে তালা দিয়ে রেখে চলে যেতেন, যাতে আমি রাত্রে না পালাই, কোথাও না যাই। কেন স্যার পালানতেন কেন স্যার? এটা পালানো ছিল তখন অন্য, মনটা অস্থির হতো। মনটা অস্থির হতো, ছুটে যেতে ইচ্ছা করত। ঝিনাইদহ মাগুরার এমন কোনো গ্রাম নাই যে মাটিতে আমি হাঁটিনি, যে মাটি আমার গায়ে নাই। তারপর ওই যে বললাম যে ম্যাট্রিক পাশ করলাম, তো ম্যাট্রিক পাশ করলাম, একটা সেকেন্ড ডিভিশন পেলাম, মানে ফার্স্ট ডিভিশন পাইনি, কিন্তু বাংলায় লেটার পেয়ে গেলাম, যেটা আমার 7 বছর আগে একজন পেয়েছিল। পেয়ে যাওয়ার ফলে হলো কি যে বড় ভাই চেপে ধরলেন, না তোকে বাংলা পড়তে হবে, ব্যাস। আর কি আর বড় হয় তো আর দেশে বড় হয় না, সেই বিখ্যাত হ্যাঁ, আহমদুজ্জামান স্যার, আমার গার্জিয়ান, আরেক কিংবদন্তি। আমার গার্জিয়ান প্র্যাকটিক্যালি। আব্বা তো একসময় ছেড়েই দিয়েছিলেন যে এই ছেলেকে দিয়ে আর কিছু হবে না, বড় ভাই আমাকে গাইড করতেন ঢাকা থেকে। তো তিনি বললেন যে না, তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হও স্পেশাল বাংলা নিয়ে। সেখানে ওর সেকেন্ড ডিভিশন পেলাম ইন্টারমিডিয়েটে, কিন্তু বেঙ্গলি, স্পেশাল বেঙ্গলি দুটোতেই লেটার পেলাম। তো বাস বাংলায় ভর্তি হয়ে গেলাম, যশোর কলেজে ভর্তি হলাম, সাবসিডিয়ারি পরীক্ষা হলো। তো এখন বড় ভাই বললেন যে তুই এক কাজ কর, তুই রাজশাহী ইউনিভার্সিটিতে চলে যা। তুই গেলাম, যাবার পর ডক্টর আবু হেনা মুস্তফা কামাল, তিনি আর এক কিংবদন্তি, তিনি হলেন আমার লোকাল গার্জিয়ান। উনি আমাকে একদিন ধরে নিয়ে গেলেন রাজশাহী রেডিওতে, এবং রাজশাহী রেডিওতে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন যে হচ্ছে ডক্টর মনিরুজ্জামানের ছোট ভাই, খুব ভালো গান লেখে। এই যে খুব ভালো গান লেখে উনি রাজশাহী রেডিওতে বলে আসলেন, এরপরে গানের চাহিদা আসতে আরম্ভ করলো প্রচুর। কিন্তু আমি তো আর লিখতে পারি না, আমি যাই লিখি মনে হয় মনিরুজ্জামানের ভাই মনে হচ্ছে না, বা খুব ভালো গান লেখে এরকম মনে হচ্ছে না, কিন্তু আর নিজে যাই লিখি ভালো লাগে না। এই যে স্যার নিজের কাজকে একটা মানে একটা একটা নিরপেক্ষ জায়গা থেকে মূল্যায়ন করতে পারা এবং সেটার প্রতি সন্তুষ্ট না হওয়া, তার জন্য একটা বেটারমেন্টের চেষ্টা করা, এই জার্নির সাথে কি স্যার আপনি তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো শুনে যে আপনি কবিতার খাতা পুড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, ওটা সেই সময়টাতেই? এটা এই সময় না, এটা আর একটু আগে। একটু আগে। তার মানে স্যার নিজের গানকে আসলে আপনি বিচার শুরুতেই করছিলেন। হ্যাঁ, যা লিখছি কতটুকু ভালো হচ্ছে, হ্যাঁ, কি হচ্ছে, হচ্ছে কিনা। হচ্ছে কিনা। আমার স্কুলের বন্ধু শাহ মোহাম্মদ মুর্শেদ এবং লাট্টু নামে আর একটা বন্ধু ছিল, ওরা গান গাইতো। তো ওরা আমাকে ধরলো আমরা সুর করব। তুই এত সুন্দর পদ্য লিখিস, তুই ইচ্ছে করলে গান লিখতে পারবি। এখন পদ্য তো লিখি আমার নিজের খেয়ালে, গানের তো আবার একটা ধরন আছে। এই প্রচুর গান শুনতে শুনতে মাথার মধ্যে একটা মোটামুটি ধারণা আসলো, আমি লেখা আরম্ভ করলাম, ওরা সুর দিয়ে গাওয়া আরম্ভ করল। ওই সময়ের কোনো গান মনে আছে? ওই সময়ের গান অনেক আধার আরো পার হতে হবে পায়ে পায়ে। তো লেখার শুরু হলো মানে তো মানে এরকম মোটা মোটা খাতা সব ভরে গেল। হঠাৎ একদিন শুনলাম তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। এই লাইনটা এমন ভাবে ভেতরে বসে গেল, যে এইটা যদি গান হয় তাহলে আমি কি লিখি এগুলো? তুমি, আমি, ফুল, পাখি, লতা পাতা, চাঁদ, তারা, সব কি লিখি? এই বোধ কোথায়? আমার গানে তো এই বোধ নেই। এই সমস্ত খাতাগুলো আমি
তখন মায়ের কাঠের চুলায় পুড়িয়ে দিয়েছে, যে এগুলো যেন আর আমাকে বিরক্ত না করে। নিজের কাছে নিজের কাজ সম্পর্কে নিজের মূল্যায়ন, এবং সেটাই যে আসলে একটা মানুষকে ওই সময়ে সেই গান এবং নিজের লেখা গানগুলো পুড়িয়ে ফেলার যে ক্ষমতা, সেই ক্ষমতা ছিল বলে, আত্ম উপলব্ধি ছিল বলেই কিন্তু আমরা মোহাম্মদ রফিকুজ্জামানকে পেয়েছি। হয়তো হয়তো তাই। যদি আপনি খুশি হয়ে যেতেন আপনার লেখাতে, মনে হতো যে আমি তোকে ভালোই লিখছি, সবাই আমাকে ভালোই বলছে, সবাই ভালো তাহলে বলছে, আমরা- রেডিওতেও গাওয়া হচ্ছে, রাজশাহী রেডিওতে। হ্যাঁ, তাহলে আমরা আজকের এই কিংবদন্তি একজন গীতিগীতি কবিকে পেতাম না স্যার। হয়তো এই যে গান আমার মাথার মধ্যে ঢুকে গেল, ফলে নিজের সমস্ত খাতা পুড়িয়ে ফেললাম। তারপর 1 বছর আমি আধুনিক গান আর লিখিনি। 1 বছর পরে প্রথম যে গানটি আমি লিখি সেটা হচ্ছে, যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন। এটাকে আমি আমার প্রথম গান হিসাবে এখন মনে করি আর কি, যে এটাই আমার জীবনের প্রথম গান। আমার যখন এরকম প্রায় 30-40টা লেখা হলো, ঢাকা রেডিওতে গান পাঠিয়ে দিলাম রয়্যালিটির জন্য। 25টে গানই কিনে নিলেন, কিন্তু আমাকে রয়্যালিটি দিলেন না। তো মনে খুব কষ্ট পেলাম যে আমার এতগুলো গান কিনে নিল কিন্তু রয়্যালিটি দিল না। তো আমার জীবনে অনেক কিছুই অ্যাক্সিডেন্টাল। ঠিক এই সময় আজাদ রহমান সাহেবকে একজন একটা গান দিয়েছিল এ মাসের গান করার জন্য। তখন এ মাসের গান হতো রবিবারে, রবিবারে পিক আওয়ারে একটাই গান 4 রবিবার বাস্তু, কিন্তু 4 জন শিল্পীর কণ্ঠে। হ্যাঁ, মিউজিক একই ছিল, সুন্দর কনসেপ্ট স্যার। হ্যাঁ। তো উনি এই গানটা যেটা ওনাকে দেওয়া হচ্ছে ওনার পছন্দ হয়নি। তো উনি খুঁজতে খুঁজতে যে নতুন গানটা আসে এরকম, তো এখানে যিনি ছিলেন তিনি বললেন যে এই তো নতুন গানে যে সব পড়ে আছে ওখানে, দেখেন ওখানে পান নাকি। তো ওখানে খুঁজতে খুঁজতে উনি আমার একটা গান দেখে পছন্দ করে ফেললেন, বললেন এইটা করবো, এ মাসের গান হিসাবে এটা প্রচার হবে, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। এই প্রথম আমার বন্ধু বান্ধবরা শুনলো কলেজে, তারা সব বলল আরে তোর গান তো এ মাসের গান হবে। তারপর সেই গান করা হলো, মুগ্ধ আমারে চোখ যখন, মুগ্ধ আমারে মন, তখন বাতাস আনলো বয়ে তোমার নিমন্ত্রণ। এই গানটি প্রথম রবিবারে গাইলেন সৈয়দ আব্দুল হাদি, দ্বিতীয় রবিবারে গাইলেন ফেরদৌসী রহমান, তৃতীয় রবিবারে গাইলেন মনু দে নামে একটি খুব ভালো গলার আর্টিস্ট ছিলেন, এবং চতুর্থ রবিবারে গাইলেন আঞ্জুমান আরা বেগম। ওই যে বললাম অ্যাক্সিডেন্টালি ওনার ওই গান পছন্দ হয়নি, আমার গান থেকে উনি গান বেছে নিয়েছে। আপনার জীবনে নিয়ে পড়তে পড়তে স্যার আমার মনে হয়েছে কেউ যেন আপনি যেন গান লিখতে পারেন, এই জন্য আপনার জীবনের চিত্রনাট্যটা কেউ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা করে আপনার সাথে তার দেখা হয়ে যায়, তার হতে দেখা পারে। হয়ে যায়, ওটা হয়ে যায়, ওটা হয়ে যায়, এবং খুবই স্মুথলি আপনি কিন্তু এত দিন পর্যন্ত। এই যশোর কলেজে যেমন কবি আজিজুল হক, উনি দীর্ঘইকার দিয়ে লিখতেন, চমৎকার লিখতেন। তার পৃষ্ঠপোষকতা পেয়েছি প্রচণ্ডভাবে। লেখা হলেই তিনি দেখতেন, আমাকে তিনি বলে দিয়েছিলেন যে কবিতা লিখলেই আমাকে দেখাবে। তিনি দেখতেন এবং তিনি ক্লাসে ক্লাসে বলতেন কেউ এত ভালো কবিতা লিখে। হ্যাঁ, তখন তো ঘাড়ের উপরে জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ প্রভাবিত কবিতা তখন সব, প্রায় সব উনি খুব পছন্দ করতেন এবং আমাকে খুব উৎসাহ দিতেন। কোথাও কোথাও হয়তো বলতেন যে এই পংক্তিটা এরকম করলে কেমন হয় দেখো তো। আমি গানগুলো পড়েছি, একটু স্টাডিও করেছি, আমি দেখেছি স্যার আপনার গানে খুব সহজ সরল শব্দ আপনি ব্যবহার করেন। শুরুর থেকে খুব সহজ সরল শব্দ দিয়ে আপনি অনেক, মানে আপনি কখনো খুব কঠিন শব্দ ডিকশনারি দেখতে হয়, খুঁজতে হয়, এরকম শব্দ গানে ব্যবহার করেননি। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, কি সহজ লাইন, অথচ কি গভীর লাইন স্যার। তো একই বিষয় আমার এই মাথার মধ্যে তখন খেলতো, যে একেবারে মানুষের মুখের কথা কেমন, সেটা সেরকম গান লিখি। তো লিখলাম এবং গানগুলো হিট হলো, সবগুলো গানই। যেমন মানে আর কি, পোড়া চোখ কেন তুই বন্ধ থাকিস না, কেন তুই অন্ধ থাকিস না, তোকে নিয়েই কাব্য করে লোক পোড়া চোখ, কিংবা অন্তরে কান্দন আমার
চোখে আমার জল, চোখ তো মোছাতে পারে শাড়ির অঞ্চল, সজনী গো অন্তর কি দিয়া মুছি বল। কি সুন্দর স্যার। কাঁদে তো হৃদয়, হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ে, চোখ মোছা যায়, কিন্তু অন্তর কি দিয়ে মুছু। কথাগুলো সব সহজ, কিন্তু ইন্টারপ্রেট করলে কিন্তু একদম। আপনি গানে লিখেছিলেন স্যার যে তুমি তো ঢাকায় বন্ধু, আমি জিঞ্জিরায়। হ্যাঁ, এটা আমি বলি। তখন অডিও আর্ট নামে একটা স্টুডিও ছিল জি। এই বেলি রোডে। তো ওখানে একদল ইয়াং ছেলে যারা গান লেখে, তারা এসে আমাকে বলছে আপনি তো এরকম এরকম সব গান চমৎকার চমৎকার লেখেন, কিন্তু আমরা এই যে ইংরেজি বাংলা মিলিয়ে এক ধরনের গান করি, যেটাকে পপ গান বলে, পুরো গান বলে, এ ধরনের গান আপনি লিখতে পারবেন? তাই আমি বললাম, তা যদি আমাকে লিখতে বলো তো দিনে ৫-৭টা লিখতে পারবো। দিনে ৫-৭টা লিখতে পারবেন? আমি বললাম দাও কাগজ কলম দাও। এই কাগজ কলম দিলে ওই প্রথম লিখলাম, রিটার্ন টিকিট হাতে নিয়ে আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। এটা লেখার পরে দেখে তো সবাই, আরে এত দারুণ লিখছেন, এরকম তো আমাদের মাথায় আসে না কেন, তো দারুণ লিখছেন। তারপরে আরেকটা লিখলাম, তুমি থাকো ঢাকা বন্ধু, আমি থাকি জিঞ্জিরায়, কেমনে তোমার প্রেমের পঙ্খী পুষা রাখি পিঞ্জিরায়। তো ওটা বললো যে ওরা দেখে এটা কেমন হলো, এটা তো ওটার মতো হয়নি। তুমি থাকো ঢাকা, আমি জিঞ্জিরায় থাকি, ঢাকা জিঞ্জিরা, এটা কীরকম গান হলো? তাই আমি বললাম যে এটাকে একটু ভাবতে হবে। তুমি থাকো ঢাকা, অর্থাৎ তোমাকে দেখা যায় না, আল্লাহ কি কেউ দেখতে পায়? জি। তুমি থাকো ঢাকা বন্ধু, আর আমি এই সংসারের জিঞ্জিরে আবদ্ধ, জিঞ্জিরায় থাকি, সংসারের হাজারো জিঞ্জিরার মধ্যে আমার বাস। তোমার প্রেমের পাখি আমি কি করে আমার হৃদয় পিঞ্জিরার মধ্যে পুষে রাখবো? তখন ওদের মাথা খারাপ হয়ে গেছে। আরে এই লাইনে তো ভাবি, একসময় মনে হলো যে আচ্ছা একই শব্দ দিয়ে অন্তমিল করবো, কিন্তু কেউ বুঝবে না। আমি শব্দ নিলাম পড়বে, তো শব্দটা হচ্ছে, আকাশটা তো নীল চিঠি নয়, জানালা খুলেই আমার লেখা পড়বে। এটা পাঠ অর্থে। মনটা কি আর ময়না পাখি যে সোনার শুকল দিলেই বাধা পড়বে? বাহ। হ্যাঁ, এই পড়া হচ্ছে আবদ্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, মিতালি মুখার্জি গাইল খন্দকার নুরুল আলমের সুরে, দুর্দান্ত গান, হিটও হলো খুব। রাজশাহী থেকেই আমার সঙ্গে পরিচয় অনুপ ভট্টাচার্যের। এইরকম কয়েকটা গান তখন আমি রাজশাহীতে দিয়েছিলাম, যেগুলো ওখানে প্রচারিত হয় এবং খুব প্রশংসিত। তারপর তো স্যার আপনার শিক্ষা জীবনটা রাজশাহী থেকে পরে ঢাকার ফরেস্ট চললেন, ওই MA পরীক্ষার সময় চলে আসলো, ঢাকায় এসে আমি ঢাকায় আসলাম, এসে পরীক্ষা দিলাম। এরপর পরই বেতারে চাকরি, মাস্টার শেষ করার আগেই বেতারে চাকরি পেয়ে গেলাম। আগেই পেয়ে গেছে। হ্যাঁ, এটাও ওই যে অ্যাক্সিডেন্ট, আমি পেয়ে গেছি, বড় ভাইকে জানাইনি। বড় ভাই তো ক্ষেপে অস্থির, যা তোরা পড়াশুনো করার দরকার নেই, তুই চাকরি কর যা। তার আগে বিয়ে করে ফেলেছি। আপনি একটা পয়েন্ট এটা বলেছিলেন স্যার, আপনি একটা কোনো একটা কথায় বা লেখায়, যে ওই সময়টাতে আপনার বিয়ে না হলে আপনি হয়তো এসএম সুলতানের মতো ভবঘুরে হয়ে ভবঘুরে হয়ে যে, এই জায়গাটা নিয়ে বলেন স্যার, কিভাবে আসলে আপনার প্রেম বা ভালোবাসা, আপনার বিয়ে, সংসার কিভাবে আপনাকে বাঁধলো স্যার? এটা হচ্ছে যে ওরা আমাদের আত্মীয় ছিল, যাওয়া আসা ছিল আমাদের। এই যাওয়া আসার মধ্যেই ভালো লেগে গেল ওকে। একদিন আমি প্রপোজ করে বসলাম যে তোমাকে তো আমার খুব ভালো লাগে, আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ওরকে লজ্জা টজ্জা একেবারে সরাসরি, ও তো লজ্জা টজ্জা পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে গেল। তারপর আস্তে 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 সাধারণ হলো, স্বাভাবিক হলো, তো ক্রমে এইভাবে বিয়ে হয়ে গেল। বিয়েটা স্যার তখন আপনি অনার্সে পড়ছেন? তখন আমি অনার্স পড়ি। হ্যাঁ, তখন আমি চাকরিতে ঢুকিনি ছিল। আপনার স্যার বেতারের জীবন শুরু হলো রাজশাহী, সিলেট হয়ে আবার ঢাকা। ঢাকায় এবং স্যার আপনার সাথে তো সিলেটের পরিচয় সুবীর নন্দী না স্যার? সুবীরের সঙ্গে পরিচয় সিলেটে। সিলেটে তখন আমরা ওই যে শিল্পী অনুসন্ধানে যেতাম, ওখানে ওই মোটামুটি আর্টিস্টদেরকে আনা বলা, আর আমার সঙ্গে তো দেখা না, মানে আমার সঙ্গে তো আগেই পরিচয় হয়েছে রেডিওতে, গান গাইতে হবে সিলেট রেডিও।
ওই সময় স্যার আপনার প্রথম কোন গানে আপনি ব্যাপক পপুলারিটি পেলেন? আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়ে, নাটা বনে। নাটা বনের চোরা কাটা দিক। নাটার বনটা কি স্যার আপনার মুখে শুনি? নাটা এক ধরনের ফল, জি এরকম হয় আর কি, জি। এরকম ভাবে খুলতে হয় এবং কাটা দিয়ে ভরা, পুরোটা কাটা। তো এটা খোলার পরে ওর মধ্যে কিছু বিচি পাওয়া যায়, ওগুলো দিয়ে ছোটবেলায় আমরা মার্বেলও খেলেছি। জি, তাই স্যার লিখেছিলেন যে নাটা বনের চোরা কাটা ডেকেছে আমার। রেখেছে আমার। মানে আপনাকে স্যার ওই সময়কার গ্রামের স্মৃতি বা নাটা বন চোরা কাটা আজ এমনই ডাকতো না স্যার? এখনো আছে, এখনো ডাকে স্যার? এখনো আছে স্যার। এরপরে হ্যাঁ, যখন বেতারের শুরু করলেন স্যার, বেতারের পর থেকে গেলেন টেলিভিশনে, তার পরের ধাপটা কি হলো স্যার? মাধ্যম? তারপরের মাধ্যম সিনেমা। সিনেমাতে আমি কখনোই লিখতাম না হয়তো, কারণ সিনেমাতে আমি দেখতাম মোস্টলি খুব সস্তা কথা, হ্যাঁ, এবং সেখানে প্রডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টরের একটা খবরদারি থাকতো। তা আমি সিনেমায় লিখবো না, এটা আমি তখন সিনেমার স্ক্রিপ্ট করি, আমার করা স্ক্রিপ্টে অন্য গান লিখছে, আমি লিখিনি। সিনেমা স্যার গান লেখা শুরু করেছেন পরে, স্ক্রিপ্ট শুরু করেছেন আগে? স্ক্রিপ্টটাকে। তাহলে সিনেমা স্যার মানে কানেকশনটা কিভাবে হলো সিনেমার স্ক্রিপ্ট? এটা খুব মজার ব্যাপার, এটাও বড় ভাইয়ের সঙ্গে যুক্ত। জি স্যার। একজন সাইফুল আজম কাশেম নামে একজন পরিচালক, জি স্যার। তো তার সব ছবির গান লিখেন বড় ভাই। তো সে যে ধরেছে যে স্যার আমার একটা গল্প দেন না স্যার, একটা স্ক্রিপ্ট যদি করে দেন আমারে, তো বড় ভাই বলল যে এইগুলো আমি পারবো না। এটা আমার যে ছোট ভাই আছে, ও বহুত নাটক লিখছে, নাটক করেছে, স্কুল জীবনে, কলেজ জীবনে নাটক পরিচালনা করেছে, লিখেছেও অনেক। ওকে দিয়ে বলো, ও যদি করে দেয় তো এই ওরা আমার কাছে আসলো। তো আমার কাছে আসলো যে সেটা এরকম কাগজের একটা কাগজের এপিটে ওপিটে একটা গল্প লেখা। আমি ওদেরকে প্রথম ফিরিয়ে দিয়েছিলাম, কারণ চিত্রনাট্য কি আমি জানি না। তখন মেরিয়েটাকে দিয়ে, মেরিয়েটা ছিল তখন স্টেডিয়ামে, মেরিয়েটাকে দিয়ে আমি অনেক বই আনাই বাইরের থেকে, চলচ্চিত্র পরিচালনা, চলচ্চিত্র স্ক্রিপ্ট রাইটিং এর উপরে, তারপরে এডিটিং এর উপরে, কারণ এগুলো সবগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে তো লেখা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। এই আমি স্ক্রিপ্ট লেখা আরম্ভ করলাম। সোহাগ প্রথম ছবি, তারপরে ঘর সংসার, তারপরে বৌরানী, কোনো ছবির গান আমি লিখিনি না। কতগুলো স্ক্রিপ্ট লিখেছেন চিত্রনাট্য? আমি জীবনে সদেরে খাবে। তখন স্যার স্ক্রিপ্টের সম্মানই কত ছিল স্যার? আমার তো 5,000 থেকে শুরু করে 3.5 লাখ পর্যন্ত হয়েছে। তখন সৈয়দ শামসুল হক সাহেব 50,000 টাকা নিতেন। এটা আবার উনি প্রথম থেকেই বেঁধেছেন, সেই প্রথম ছবিতেও 50,000 নিয়েছেন, শেষ ছবিতেও 50,000 নিয়েছেন। উনি ওর বেশি নিতেন না, উনি ওইটাই নিতেন, কিন্তু আমি 1.5 লাখ, 3.5 লাখ পর্যন্ত নিয়েছি। আপনি তো গানে স্যার এলেন অনেকগুলো সিনেমার পরে। খন্দকার নুরুল আলম, এই লোকটির সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল এবং তাকে আমি খুব শ্রদ্ধা করতাম। উনি যেদিন বললেন যে গান তো লিখতে হবে, সিনেমার গান, আমি সিনেমার গান আমি তো আছি, আপনার কাছে যাবার আগে ফার্স্ট স্ক্রিনিং তো আমি করে নেব, আপনার কাছে যাবার মতো হলেই সেটা যেতে দেব। তো এই প্রথম গান লিখলাম, সাথী আমার হলো না তো কেউ, সাথী হারায় জীবনে, স্মাগলার নামে একটা ছবি। এবং এই গানে অনেক স্মৃতি আছে। তখন জব্বার আবার মানে কি সিনেমার উপরে বিরূপ হয়ে সিনেমায় গান গাবে না, ইয়ে করে দিয়ে সে সিনেমা থেকে অফ হয়ে গেছে। তো খন্দকার ভাই গান নিয়ে সুর করার পরে স্ট্রেট জব্বারের ওখানে গেছেন। জব্বার তো খন্দকার ভাইকে দেখে তো ভাইয়া আপনি এসছেন, কারণ উনি শৈশব থেকেই ওনার পায়ে অসুবিধা ছিল, ওই পোলিও হয়েছিল ছোটবেলায়, ক্রাচে ভর দিয়ে এক পায়ে গিয়ে নিয়ে চলতেন, উনাকে দেখে দৌড়ে এসছে। জব্বার রিক্সায় উঠ, তো জব্বার তাতে রিক্সায় উঠে বসছে, উনি ওনার আখড়ায় নিয়ে এসছেন, এনে বলছেন যে এই গান তুই গাইবি, তাহলে আমি করব, না হলে আমি ছবি ছেড়ে দেব। তুই কি চাস? আমি তো এমনিতে বেশি ছবি করি না, তুই কি চাস যে আমার
আরও ছবি চলে যাক আমার কাছ থেকে, এই জব্বার তার পণ ভেঙে এই গানটা গাইল। স্যার আপনার তুমুল জনপ্রিয় মানে মানে একদম মানে মানুষের মুখে মুখে ঘোরা গানগুলোর কি তালিকা করা হয়, তার অর্ধেক গানই হচ্ছে খন্দকার নুরুল আলম সাহেবের সুর। খন্দকার নুরুল আলম সাহেব আমার রেডিওর গানের কিভাবে স্যার এত সুন্দর একটা মানে একটা এটা আমি যখন ট্রান্সক্রিপশনে চাকরি করি তখন উনি ওনার রুমে, উনি তো চিফ প্রডিউসার ছিলেন, কিন্তু ওনার রুমে কখনো যেতেন না। তো উনি এসে সরাসরি একদম সোজা এসে আমার রুমে বসতেন, ওপাশে আমি এই খন্দকার নুরুল আলম আর সব শিল্পীরা এসে ঘিরে, শিল্পীরা সুরকারেরা সব এসে ঘিরে বসত। তার স্যার একটা কথা স্যার বলতে পারি যে আপনার এই যে সঙ্গীত জীবনের বা লেখালেখির জীবনের এই যে একটা কিংবদন্তি হয়ে ওঠা স্যার, এর পিছনে বেতারের যে পরিবেশ, সাংগীতিক পরিবেশ, হ্যাঁ, ওটা একটা বড় ভূমিকা ছিল বিশাল। এবং বেতারে আমরা তো অফিস টাইম পার হয়ে গেল, অফিস টাইমের পরে আমরা আবুল মিয়ার ক্যান্টিন ছিল, একটা আম গাছ ছিল, ওর নিচে সব চেয়ার দেওয়া ছিল। ওখানে বিখ্যাত দেশে এমন কোনো লোক নাই যিনি জাননি, কবি শামসুর রহমান থেকে শুরু করে একেবারে কবিরা সবাই, তারপরে ইয়াং কবি যারা ছিল তারা সবাই, এই রুদ্র এরা সবাই, সমস্ত সুরকাররা বসতেন, আব্দুল আহাদ সাহেব বসতেন, সমর দাস বসতেন, আজাদ রহমান সাহেব বসতেন এসে। তাহলে স্যার আপনার সিনেমায় গান গাওয়া শুরু হলো 75-এর পরে, মানে কত সালের দিকে স্যার? পরে এটা আনুমানিক বলতে পারেন 78? 78-78 হবে এরকম সময় হবে। তারপর থেকে স্যার সিনেমায় তো টানা গান লিখে গেছি। সিনেমায় আমি কিন্তু আমার পছন্দ না হলে, সিকোয়েন্স পছন্দ না হলে আমি লিখেন গান লিখি। জি। সিকোয়েন্স পছন্দ হলে, ছুটির ঘন্টা তো স্ক্রিপ্টও আমার ছিল, গল্পও আমার ছিল। গল্প মানে এটা একটা ছিল যে কোন পত্রিকায় নাকি বেরিয়েছিল, জি। কিন্তু সেই পত্রিকাও আমরা পাইনি, সেই স্কুলও আমরা খুঁজে পাইনি। এবং রাঙামাটিতে যে তখন ওই গেস্ট হাউসটা পাবলিককে দেওয়া হতো ভাড়া, তো আমরা ওই গেস্ট হাউসে উঠে ওইখানে একটা স্কুল দেখে, মানে যে এইখানে হোক বা না হোক, এই স্কুলটা টোটাল পরিবেশটা আপনার কল্পনার স্কুলটার মতো একদম এটে গেল। এই ওখানে বসে স্ক্রিপ্ট করা। স্যার স্ক্রিপ্টটা লিখতে কদিন লাগলো? ওখানে বসে কদিনে লিখলেন? ওখানে বসে আমরা 8 থেকে 10 দিন বসছিলাম, এর মধ্যে স্ক্রিপ্ট হয়ে গেল। যখনই আটকাতো স্কুলে যেতাম, ওই স্কুল সমাধান করে দিত যে তোমার এই সিকোয়েন্স এইখানে করতে পারবা, তোমার এই সিকোয়েন্স ওইখানে করতে পারবা। পুরো জাতি স্যার আপনার সিনেমাটা দেখে কেঁদেছে। এটার একটা ছোট্ট ঘটনা বলি। যশোরে চলছে ছুটির ঘন্টা, আমি যশোরে গেছি, যাওয়ার পরে তসবির মহল নামে একটা সিনেমা হল আছে, ওইটার ম্যানেজার ছিলেন ইয়াজদানি ভাই। উনি কলেজে আমাদের ক্লার্ক ছিলেন। তো উনি হঠাৎ করে আমাকে দেখে, এই রফিক এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলে, আরে তুমি এটা কি করেছো? এই যে চালিয়েছে, কবে নামাতে পারবো জানি না। বসে বসে একটা মজার জিনিস দেখাই তোমাকে, সময় পেয়ে এসছে। এর মধ্যে দেখি একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে চলে যাচ্ছেন। এই ডাক দিয়ে এই বৃদ্ধা রোজ আসেন, কিন্তু এই রাজ্জাক সাহেবের হাত থেকে ঘন্টাটা যে পড়ে গেল রিং ডিং 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 করে, এরপর উনি আর থাকতে পারেন না, উনি বেরিয়ে চলে আসেন। আবার পরদিন যান যে না, আজকে পুরো দেখব। আর পারেন না। আমি জানি না পেরেছেন কিনা পরে, কিন্তু আমি থাকা পর্যন্ত উনি পারেননি।